মা, বাবা কবে ফিরে আসবে শহর থেকে? সেই কতদিন হয়ে গেল বাবা সহ আমরা এক টেবিলে বসে খাই না। তুই ঠিক কথাই বলেছিস রে কন্যা। বাবা সহ একসাথে পড়াশোনা করে না। বাবাকে আমি ভীষণ মিস করি রে। তোদের দুজনের অপেক্ষার প্রহর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আর কয়েকদিনের মধ্যেই তোদের বাবা ফিরে আসছে। আর তোদের জন্য অনেক অনেক খেলনা আর মজার মজার খাবারও নিয়ে আসবে, জানিস? ইয়ে, কি মজা কি মজা, বাবা ফিরে আসবে। বাবা ফিরে আসার আনন্দেই দুই ভাই বোন খুশিতে নাচতে থাকে। ঠিক তখনই তাদের দরজায় কেউ একজন এসে কড়া নাড়তে থাকে। এই অসময়ে আবার কে এলো? শোন, তোরা এখন তোদের ঘরে চলে যা, আমি দেখি কে এলো। মায়ের কথা মতো দুই ভাই বোন নিজেদের ঘরে চলে যায়। আর এইদিকে টুনি যেই না ঘরের দরজা খুলে দেয়, অমনি এক তান্ত্রিক তাড়াহুড়ো করে ঘরের ভিতর প্রবেশ করে। এ কি, কে আপনি? আর এভাবে বা আমার ঘরের ভিতর প্রবেশ করলেন কেন? বেরিয়ে যান বলছি। তান্ত্রিক টুনির কোনো কথাতেই জবাব দেয় না। সে পুরো ঘরে এদিক সেদিক খুঁজতে থাকে। কি হলো, আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? আপনি এখন বাসা থেকে বের হবেন নাকি আমি পুলিশকে কল করব? খুব পুলিশের ভয় দেখাচ্ছিস তাই না? এবার বল, তোর ছেলে মেয়ে কোথায়? আমার চাই ওদের। আপনাকে চিনি না জানি না, আপনাকে আমি আমার ছেলে মেয়ের কথা কেন বলবো? আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হন বলছি, বের হন। টুনির কথা শুনে তান্ত্রিক আরো বেশি রেগে যায় আর টুনিকে তুলে নিয়ে ছুঁড়ে মারে। আর টুনি ঘরের দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায় আর অমনি মাথা ফেটে রক্ত বের হয়। তবুও টুনি নিজের গায়ের জোরে বাচ্চাদের বাঁচানোর জন্য উঠে আসে। শয়তান তান্ত্রিক, আমার বাড়ি থেকে চলে যা বলছি। বুঝেছি, আগে তোর প্রাণ আমায় নিতে হবে আর তারপর তোর বাচ্চাগুলোকে আমায় নিতে হবে। সেই আশা তোর কিছুতেই পূরণ হবে না তান্ত্রিক। এই বলে টুনি ঘরে থাকা দা দিয়ে লড়াই করতে থাকে, কিন্তু তান্ত্রিকের শক্তির কাছে টুনি কিছুতেই পেরে ওঠে না। এদিকে বাচ্চারা বাইরের শব্দ পেয়ে দুজনেই তাদের ঘরের আলমারির ভিতর লুকিয়ে পড়ে। পুরো বাড়ির কোথাও বাচ্চারা নেই, তার মানে তুই ওদের লুকিয়ে রেখেছিস। বল, কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল বলছি। তুই আমার ছানাদের কিছুতেই পাবি না। আমার জীবন থাকতে আমি তোকে আমার ছানাদের কথা কখনোই বলবো না। তাহলে আগে তুই মার। এই বলে তান্ত্রিক টুনিকে মারতে থাকে আর টুনি চিৎকার করতে থাকে। টুনির চিৎকার শুনে তার পালিত এক পাওয়ালা গাভী সেখানে চলে আসে আর তখনই গাভীর সামনেই তান্ত্রিক টুনিকে মেরে ফেলে। তুই মরে গিয়েও শুনে রাখ, আমি তোর ছানাগুলোকে ঠিক খুঁজে বের করব আর হত্যা করব। মালকিন, মালকিন, কথা বলুন মালকিন। টুকি, রকি, কোথায় তোমরা? মালকিন, কথা বলুন। গাভীর আওয়াজ শুনে দুই ভাই বোন আলমারি থেকে বেরিয়ে আসে আর তখনই তারা তাদের মায়ের মৃতদেহ চোখের সামনে দেখতে পায়। ওই দুষ্টু লোকটা আমাদের মাকে মেরে ফেলেছে। এখন আমাদের কি হবে? বাবা, বাবা, কোথায় তুমি? দুই ভাই বোন মায়ের জন্য ভীষণ কান্না করতে থাকে। এদিকে জঙ্গলের পাখিরা তান্ত্রিককে বেরিয়ে যেতে দেখে কেউ আর টুনির বাড়িতে আসে না। এই তান্ত্রিক খুবই ভয়ানক, না জানি টুনির বাড়িতে কি করে এসেছে। না না, আমাদের কিছুতেই ওই বাড়িতে যাওয়া যাবে না। তান্ত্রিক যদি বুঝতে পারে তাহলে আমাদের বিপদ হয়ে যাবে। তাই বলে আমরা এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো? ওখানে তো দুটো ছানাও আছে, না জানি ওরা কোন হালে আছে। শুনুন মাসিমা, নিজে বাঁচলে বাপের নাম, তাই অন্যের চিন্তা ছেড়ে নিজের চিন্তা করুন আর যান, বাড়ি ফিরে যান। এরপর সবাই মিলে যে যার বাড়িতে ফিরে যায় আর ছানারা একাই মায়ের লাশের পাশে বসে থাকে আর এক পাওয়ালা গাভী টুনির লাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। সেই সময়টুকুতে যে নিজের মুখে একটু আগুন নিয়ে শান্তিতে স্বর্গে যাবে, সেই সুখটুকু তার হলো না। এমনকি তাই স্বামীটাকেও দেখতে পেল না। আগুন তো আর দিতে পারবো না মায়ের লাশটাকে, খবরটা দিতে পারবো। টুকি কোদাল নিয়ে
উঠোনে চলে আসে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে, আর তার সাথে আকাশে ঘন কালো মেঘে ছেয়ে যায়, আর বৃষ্টিও পড়তে শুরু করে। আর সেই বৃষ্টির মধ্যেই কোনো রকমে গর্ত করে এক পাওয়ালা গাভী টুনিকে মুখে করে এনে মাটিতে পুঁতে দেয়। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। মা আমাদের ছেড়ে চলে গেছে, বাবাও তো ফিরে এলো না। এখন তো ঘরে কোনো খাবার নেই, ভাইকে আমি কি করে খাওয়াবো? আর এদিকে তো কোনো প্রতিবেশীরাও আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসছি। তোমরা শুধু ঘরের বাইরে যাবে না, কেউ এসে ডাকলেও বের হবে না কিন্তু। এরপর গাভী খাবারের খুঁজে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই ঘন জঙ্গলে সেই তান্ত্রিককে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পায়। এই তান্ত্রিক তো এখানেই আছে। এ তো যখন তখন আবার বাচ্চাগুলোকে আক্রমণ করতে পারে। আমাকে আজই ওদের কোনো নিরাপদ স্থানে রাখতে যেতে হবে। এই তান্ত্রিক আর কিছুতেই যেন ওদের খোঁজ না পায়। গাভী কোনো রকমে কিছু খাবার জোগাড় করে বাড়ি ফিরে আসে। শোনো, তোমরা তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও। আজ রাতেই আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ ওই তান্ত্রিক পাশেই আছে। আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে তো আমাদের বাবা ফিরে এসে আমাদেরকে আর খুঁজে পাবে না। কিন্তু এখানে থাকা যে তোমাদের আর একদম নিরাপদ নয়। আমার মন বলছে ওই তান্ত্রিক তার শক্তি সঞ্চয় করে এখানে আসবে। এমন সময় দরজায় কড়া নাড়া শব্দ হতে থাকে। না জানি কে এসে হাজির হলো। তোমরা গিয়ে আলমারিতে লুকিয়ে পড়ো, আমি দেখছি। এরপর দুই ভাই বোন দৌড়ে গিয়ে আলমারিতে লুকিয়ে পড়ে, আর গাভী দরজা খুলে দেয়। তখনই টোনা ঘরের ভিতর আসে। তুই দরজা খুলে দিলি যে, বাকিরা কোথায়? আপনি আসতে অনেক দেরি করে ফেলেছেন। এরপর গাভী টোনাকে সব কথা খুলে বলে। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। আমার ছেলে মেয়ে দুটো কোথায়? বাবার গলার আওয়াজ পেয়ে দুজনেই বেরিয়ে আসে, আর বাবাকে দেখে কাঁদতে শুরু করে দেয়। বাবা, আমাদের সুখ হারিয়ে গিয়েছে। বাবা, আমাদের সুখ হারিয়ে গিয়েছে। আমি জানতাম রে মা, আমাদের সাথে এমনটাই হবে, কিন্তু আমি শুধু সাবধান হতে পারিনি। অনেক দেরি করে ফেলেছি, আমি অনেক দেরি করে ফেলেছি। তুমি জানতে মানে কি জানতে বাবা? বলো তো শুনি। তোর মা আর আমি একে অপরকে পছন্দ করে বিয়ে করেছিলাম। আমাদের সংসার জীবন অনেক ভালোই কাটছিল। এরপর একদিন আমি আর তোর মা ঘুরতে গিয়েছিলাম। আমি আর তোর মা হাসতে হাসতে জোরে কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর আমাদের সেই হাসির আওয়াজে তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়। তোরা এভাবে আমার ধ্যান ভেঙে দিলি, আর একটু হলেই আমি আমার পরিপূর্ণ শক্তি পেয়ে যেতাম, কিন্তু তোরা আমার সব শেষ করে দিলি। এর মাসুল তোদের সন্তানকে দিতে হবে। সন্তানকে মানে? তোদের যখন সন্তান হবে তখন তারা আমার বলি হবে। না, এটা কিছুতেই না। আমি আমার সন্তানকে কিছুতেই দিব না। আপনি চাইলে আমাকে এক্ষুনি শাস্তি দিন। কিন্তু তান্ত্রিক তোর মায়ের কোনো কথাই আর শোনে না। সে সেখান থেকে চলে যায়, আর তোর মা টেনশনে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যখন তোর মায়ের জ্ঞান ফিরে আসে তখন সে তান্ত্রিকের কথা পুরোপুরি ভুলে যায়, কিছুই আর মনে থাকে না। বাবা, তুমি আমাদের আগে কেন বলনি? যদি বলতে তাহলে আজ হয়তো মা আমাদের মাঝে বেঁচে থাকতো। আমি চাইনি তোরা ভয় আর আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করিস, তাই তো আমি আর তোদের কিছু জানাইনি। কিন্তু যে ভয়ে ছিলাম সেটাই আজ হয়েছে। তোর মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। টোনা ভীষণ কাঁদতে থাকে, আর তখনই তান্ত্রিক চলে আসে। আমার হাত থেকে বাঁচা অত সহজ নয়। আর কোথায় লুকিয়ে রাখবি তোর ছানাদের? এবার তো মরতেই হবে। শয়তান তান্ত্রিক, সেটা আমি কিছুতেই হতে দিব না। টোনা তান্ত্রিকের সাথে লড়াই করতে থাকে, কিন্তু কিছুতেই লড়াই করে পায় না। তান্ত্রিক টোনাকে আহত করে মাটিতে ফেলে দেয়, আর তখন এক পাওয়ালা গাভী তান্ত্রিককে বাধা দেয়। নিজেই তো দাঁড়িয়ে আছিস এক পায়ের ওপর, যেখানে তোর নিজেরই অস্তিত্ব ঠিক নেই সেখানে তুই আর আমাকে কি বাধা দিবি রে? হ্যাঁ,
এই বলে তান্ত্রিক এক পাওয়ালা গাভীর আরেকটা পাও ভেঙে দেয়, আর গাভী আর্তনাদ করতে করতে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তখনই নিজের সন্তানকে বাঁচানোর জন্য টুনির আত্মা সেখানে প্রকট হয়। শয়তান তান্ত্রিক, এবার দেখি তুই আমার ছানাদের গায়ে কি করে হাত দিস। তুই মরে গিয়েও শান্ত হসনি, তাহলে এবার আবারও মার। এই বলে তান্ত্রিক তার জাদু ছুটতে থাকে, টুনিও তার সাথে জাদু ছুটতে থাকে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ লড়াই চলতে থাকে, আর এক পর্যায়ে টুনির আত্মার কাছে তান্ত্রিক হেরে যায়। আর টুনির আত্মা নিজের সন্তানদের বাঁচানোর জন্য তান্ত্রিককে মেরে ফেলে। তোদের আর কোনো ভয় নেই রে মা, আজ থেকে তোদের আর কেউ মারতে আসবে না। টোনা, তুমি আমার ছানাদের দেখে রেখো। এই বলে টুনির আত্মা অদৃশ্য হয়ে যায়। আসলে মায়ের ভালোবাসা এমনই যে কিনা পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায়। টোনা, ঘর এমন কাঁপছে কেন? কোনো ভূত এলো না তো আবার? ও টোনা, কতই ঘুমাবি? এখন তো একটু জাগনা হও টোনা, ওঠো না। কি 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 হয়েছে? ঘরে ঘরে চোর ডাকাত ঢুকেছে নাকি? আমার লাঠিটা কোথায়? তাড়াতাড়ি বের করো তো, চোর ডাকাতকে তো বাঁধতে হবে। আরে রাখো তোমার চোর ডাকাত, ঘরে কোনো চোর ডাকাত পড়েনি, ভূত এসেছে ভূত। ওরে মা রে, কোথায় ভূত? ভূতকে আবার আমার ভীষণ ভয় লাগে। ওরে বাবা রে। আরে তুমি এমন ভীতুর মতো ভয় পেয়ে কাঁপছো কেন? কোথায় আমাকে একটু সাহস জোগাবে, তা না করে উল্টো নিজে ভয় পেয়ে যাচ্ছ। আরে ছোটবেলায় একবার আমাকে ভূতে তুলে আছাড় দিয়েছিল, তখন থেকে আমি ভূতে ভীষণ ভয় পাই। তুমি উঠো না গো, উঠো না, তাড়াতাড়ি কম্বলের নিচে চলে এসো। টোনা এই বলে টুনিকে শুইয়ে দেয়, আর নিজেও কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। টোনার এমন পাগলামি দেখে টুনি আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়। আর তখনই সুখী পাড়ে এসে টোনা আর টুনিকে ডাকতে থাকে। টুনি, টুনি, ও টোনা দাদা, বাইরে এসো গো। কি হয়েছে সুখী দিদি, এত চিৎকার করছো কেন? টনি রে, আমার সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে হঠাৎ আমার পুরো ঘর কেঁপে ওঠে, লাইট অফ অন হতে থাকে। আমি ভয় পেয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি, আর সেই সুযোগে কেউ একজন এসে আমার ছাগলের মাথা কেটে ফেলে শুধু দেহটা নিয়ে চলে গেছে। এবার আমার কি হবে? আমি আমার ছাগলকে কোথায় পাবো? তুমি কেঁদো না সুখী দিদি, এর নিশ্চয়ই কোনো ভূত প্রেতের কাজ, নয়তো কোনো পাখি এমন কাজ কখনোই করবে না, এটা আমার বিশ্বাস। ভূত কি আর কোনো কিছু চোখে দেখতে পেল না? হ্যাঁ, আমার শেষ সম্বলটাকে কি তার কেড়ে নিতে হলো? তোমাকে এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার যে আর কিছুই বলার নেই গো দিদি। কিন্তু এই ভূত এলো কোথা থেকে? সবাই ভূতের আবির্ভাব নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে জঙ্গলের আরেক কোণে বাস্তার বাকি পশুদের নিয়ে সভা বসায়। বাঘ রাজা, আমরা তো এখন আর কোনো খাবারই পাচ্ছি না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেয়ে মারা যাব, আর আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। সব জঙ্গল একেবারে পশুশূন্য হয়ে উঠবে। বিষয়টা নিয়ে আমিও ভীষণ চিন্তায় আছি, কিন্তু অকারণে তো আমরা পাখিদেরও খেতে পারি না। ওদেরও তো পরিবার পরিজন আছে, তাদেরকে তো আর ধ্বংস করা সম্ভব না। তাই আমি অন্য কিছু ভাবছি। কি ভাবছেন বাঘ রাজা? আজ থেকে আমরা সব ধরনের ফল খেয়ে বেঁচে থাকার চেষ্টা করব। এতে করে আমাদের আর কোনো পাখির প্রাণ নিতে হবে না। আপনি যখন বলছেন তখন তাই হবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো সবাই নিজেদের কাজে চলে যাও। পশুরাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে।
আর সব পশু পাখিরা নিজেদের বাসার দিকে ফিরে যায়। এদিকে এক বড় কালো ছায়া এসে পুরো জঙ্গল ঘিরে ফেলে। সবাই আমার চোখ ফাঁকি দিতে চাচ্ছিস, কিন্তু পারবি না। আমি তোদের খাবোই খাবো, আরো শক্তিশালী হব। তোরা নিজ ইচ্ছায় বেরিয়ে আয় বলছি, নয়তো এক্ষুনি সবাইকে একসাথে ধ্বংস করে দিব বললাম। কালো ছায়ার কথা শুনে কেউই আর বাহিরে আসে না। সবাই নিজেদের ঘর অনেক শক্ত করে ধরে। বেশ বেশ, তোরা যখন বের হবি না তখন দেখ আমি তোদের কি অবস্থাটাই না করি। হায় হায়, এবার কি সর্বনাশ হয়ে গেল! আমার ঘরটা যে পুড়ে ছারখার হয়ে গেল। হায় হায় রে! এভাবে টুনি অনেক কাঁদে। এদিকে বর্ষাকাল হওয়াতে হঠাৎ আকাশ মেঘ করে আর মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। আর এতে করে সব আগুন নিভে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়। এভাবেই আর অজানা আতঙ্কের পেছনে পড়ে থাকা যাবে না। আমাদেরকে এই রহস্য খুঁজে বের করতেই হবে। আমাদের জঙ্গলের প্রাচীন বুড়িমাই পারবে আমাদের এটা সমাধান দিতে। চলো আমরা সবাই বুড়িমার কাছে যাই। এরপর সবাই মিলে প্রাচীন বুড়িমার কাছে যায়। আর সব ঘটনা খুলে বলে। সব শুনে বুড়িমা বলে, এটা হচ্ছে শক্তিশালী কালো ছায়া। এই ছায়া আসছে ঘুমন্ত তিন কোণা রেশমি কালো চুল থেকে। কারণ ওই চুলগুলো কোনো সাধারণ চুল নয়, ওগুলো হলো রাক্ষসীর দেওয়া মায়া চুল। ওই ঘুমন্ত তিন কন্যাকে খুঁজে বের করে যদি তাদের চুলগুলো পুকুরে ভেজানো হয়, তবে ওই চুলের সব মায়া কেটে যাবে। আর ওই কালো ছায়াও চিরতরে বিনাশ হয়ে যাবে। আর বেঁচে যাবে ওই ঘুমন্ত তিন কন্যার প্রাণ। এই ঘুমন্ত তিন কন্যাকে কোথায় আমরা পাবো বুড়িমা? সবুজ পাহাড়ের তলদেশে আছে এক জ্বলন্ত গুহা। সেই গুহার মাঝে আছে ঘুমন্ত তিন কন্যা। ঠিক আছে বুড়িমা, আমরা সবাই মিলে যাব ওই সবুজ পাহাড়ের জ্বলন্ত গুহায়। এরপর সবাই বুড়ির কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে সবুজ পাহাড়ে চলে যায়। সবাই সাবধান, চারপাশে আগুন জ্বলছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি একটা একটা করে মেয়েকে তুলে নিয়ে আসছি, কেমন? টুনি সবাইকে রেখে জ্বলন্ত গুহায় যায় আর একটা করে মেয়েকে পা দিয়ে তুলে উড়িয়ে বাহিরে নিয়ে আসে। এরপর সবাই মিলে ঘুমন্ত তিন কন্যাকে নিয়ে এক এক করে পুকুর পাড়ে নিয়ে যায়। আমাকে এভাবে দাঁড়াতে পারবি না, আমি আবার আসবো, আবার ফিরে আসবো আমি। রাক্ষসীর কালো ছায়া হাওয়ায় মিশে যায়। এদিকে ঘুমন্ত তিন কন্যার ঘুমও ভেঙে যায়। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা আমাদের জীবন বাঁচালে, আমাদেরকে আবার আমাদের মায়ের কোলে ফিরে যেতে সাহায্য করলে। তোমাদের এই ঋণ আমরা কোনোদিনও ভুলবো না। তোমাদেরও অনেক ধন্যবাদ। এবার তোমরা ফিরে যাও। এরপর তিন কন্যা আবারও তাদের মায়ের কাছে ফিরে যায় আর জঙ্গলের সব পাখিরা আবারও আগের মতো সুখে দিন কাটাতে থাকে। ওগো, আজ আমার অনেক ভালো লাগছে। বিয়ের বছর ঘুরতে না ঘুরতে আমি ডিম দিয়েছি। ওগো, তুমি খুশি হওনি? আমি অনেক খুশি হয়েছি গিন্নি। কদিন পরে যে আমাদের ছানা হবে। টোনা আর টুনি এসব গল্প করতে করতে সেখানে কাকলি আসে। কাকলি কাঁদতে কাঁদতে টোনাকে বলে, দাদা, এই দাদা, আমাকে বাঁচারে দাদা। ওই কালু যে আমাকে মেরেই ফেলবে। এই দাদা, আমার সংসারটা বুঝি আর
আর টিকলো না রে। বিয়ের 1 বছর পরেও যে কোনো সন্তান জন্ম দিতে পারেনি, তাই বলে কালু আমাকে রোজ রোজ কথা শোনায়। আর আজ তো কালু আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দিল। এখন আমি কি করবো রে দাদা? কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি তোর সংসার কিছুতেই ভাঙতে দিব না। আমি দেখছি কি করা যায়। আর তুই কাঁদিস না রে বোন, তোর চোখের জল যে আমি কিছুতেই সহ্য করতে পারি না। আসলে কাকুলি ছিল টোনার পালিত বোন, কিন্তু টোনা কাকুলিকে নিজের বোনের মতোই ভালোবাসতো। বোনের এমন কান্না দেখে টোনা মনে মনে ভাবে যে কিভাবে তার বোনকে সান্ত্বনা দিবে। তখনই টোনার মাথায় একটা বুদ্ধি আসে। শোন কাকুলি, তুই 2 দিন এখানেই থাক, আর তারপর আমার বউ টুনি যে ডিম দিয়েছে সেই ডিম নিয়ে তোর শ্বশুর বাড়িতে যাবি। আর তারপর তুই তোর স্বামীকে বলবি যে ওই ডিম তুই এখানে আসার পর দিয়েছিস। তাহলে তোর স্বামী আর তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে না রে বোন। কিন্তু দাদা, টুনি তার নিজের ডিম কি করে আমাকে দিতে রাজি হবে? কেন দিবে না? ওকে দিতেই হবে। আমি আমার বোনের সুখের জন্য যে কোনো কিছু করতে পারি। কি টুনি, তুমি আমাদের ডিমটা আমার বোন কাকুলিকে দেবে না? ওগো, তুমি এসব কি কথা বলছো? তুমি কি করে এত নিষ্ঠুর কথা বলতে পারো? নিজের সন্তানকে কিছুতেই আমি অন্যের হাতে তুলে দিব না, কিছুতেই না। শোনো টুনি, তুমি তো আবারও ডিম দিতে পারবে, কিন্তু আমার বোন কাকুলি সন্তান জন্ম দিতে পারবে না বলে ও সংসার ভেঙে যাবে। আর ভাই হয়ে এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তোমাকে ওই ডিম আমার বোনকে দিতেই হবে টুনি, দিতেই হবে। এই কথা বলে টোনা চলে যায়, আর টুনি ডিমের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। এভাবেই 2 দিন কেটে যায়। টুনি জল আনতে নদীতে গেলে সেই সুযোগে টোনা তাদের ডিমটি কাকুলিকে দেয়। কাকুলি সেই ডিম নিয়ে দ্রুত তার স্বামীর বাড়িতে চলে যায়। জল নিয়ে ফিরে এসে টুনি তার ডিম না দেখতে পেয়ে ভীষণ কান্নাকাটি করে। ওগো, তুমি এটা কি করলে? এক মায়ের বুক খালি করে আরেক মায়ের বুক ভরিয়ে দিলে। হ্যাঁ সৃষ্টিকর্তা, তুমি এ কেমন বিচার করছো? আমি কি করে নিজের সন্তানকে অন্যের ঘরে দেখবো সৃষ্টিকর্তা, তুমি বলো। টুনির এমন কান্না জড়িত কথা শুনে টোনা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে কাকলি টুনির ডিমটিকে তার ডিম বলে দাবি করতে থাকে। হ্যাঁ গো হ্যাঁ, এই ডিম আমি দিয়েছি। এবার দেখবে তোমার বাবার এক শোনার ইচ্ছা পূরণ হবে। শোনো কাকলি, আজ যদি এই ডিম দিতে না পারতে তবে আমি কখনোই আর তোমাকে এ বাড়িতে উঠতে দিতাম না। নেহাত ডিম দিয়েছো, তাই আবার তোমার সাথে আবার সংসারটা শুরু করলাম। এরপর কাকলি টুনি সেই ডিমটিতে তা দিতে থাকে। আর অন্যদিকে টুনি তার ডিমের চিন্তায় খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর একদিন সেই ডিম ফুটফুটে একটি ছানা বের হয়। আমি পেরেছি সন্তানের মা হতে। আর কেউ আমাকে নিঃসন্তান বলতে পারবে না। কালু যেদিন ফিরে আসবে সেদিন ও আমাদের সন্তানকে দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে। আয় আমার ছানা, আমার কাছে আয়। আমার মানিক, আমার রতন, আমার 7 রাজার ধন। মারে, তোর বাবা 3 মাসের জন্য অন্য বনে কাজ করতে গেছে রে মা। 3 মাস পর তুই তোর বাবাকে দেখতে পারবি। এখন আয়, আমার ডানার নিচে আয় তো রে মা। আমি তোকে একটু মন ভরে আদর করি। কাকলি ছানাকে পেয়ে ভীষণ খুশি হয়। এদিকে টুনি ভীষণ করুণ অবস্থায় দিন কাটাতে থাকে। এতদিনে নিশ্চয়ই আমার ডিমটা ফুটে ছানা বেরিয়েছে। না না, আমি একবার কাকলি দিদির বাড়িতে গিয়ে আমার ছানাকে দেখে আসি। আমি যে আমার ছানাকে না দেখে আর থাকতে পারছি না। টুনি তার ছানাকে দেখার জন্য উড়তে উড়তে কাকলির বাড়িতে যায়। কাকলি টুনিকে দেখে মনে মনে ভয় পেয়ে যায়। এ কি টুনি দিদি, তুমি হঠাৎ কোনো খবর না দিয়ে এলে যে? আমি আমার ছানাকে দেখতে এসেছি কাকুলি দিদি। আমার ছানা কেমন আছে গো দিদি? একটিবার আমার ছানাকে আমার কাছে দাও না গো, মন ভরে ওকে একটিবার দেখি। না
না টুনি দিদি, আমি আমার ছানাকে তোমার কোলে কিছুতেই দিব না। যদি তুমি এখান থেকে চলে যাও তো, চলে যাও, এখান থেকে এক্ষুনি চলে যাও। মা, ও মা, উনি কে গো? আর উনি ওভাবে কাঁদছে কেন মা? সোনা, আমি যে তোর মা সোনা। উনি তোর মামি হয় রে মা। নিজে ছানাকে হারিয়েছে তো, তাই তোকে নিজে ছানা মনে করছে। শোন টিংটিং মা, তোর মামির মাথায় গন্ডগোল আছে, তাই তোর মামির কাছে কখনোই যাবি না। আমার কথা মনে থাকবে তো রে মা? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার সব কথা শুনবো। কাকুলির এমন কথা শুনে টুনি অনেক কষ্ট পায়। ছি কাকুলি দিদি, ছি, তুমি এমন কথা বলতে পারলে? আজ আমার ছানার কাছে আমাকেই তুমি মানসিক রোগী বানিয়ে দিলে। হায় সৃষ্টিকর্তা, এই দিনটা আমাকে দেখতে হলো। এটার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে সৃষ্টিকর্তা। এখান থেকে চলে যাও তো টুনি দিদি, আর কখনো এখানে এসো না। আমি চাই না আমার সন্তান বারবার তোমাকে দেখুক। এই কথা বলে কাকুলি টুনিকে ঘর থেকে তাড়িয়ে দেয় আর টুনির মুখের ওপরেই দরজা বন্ধ করে দেয়। নিজের সন্তানকে অন্যের কাছে দেখে টুনি এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসে। আজ নিজের সন্তানকে একটিবারের জন্য কোলে নিতে পারলাম না। আমার মতো হতভাগী মা আর কে আছে? না না, আমি এত কষ্ট নিয়ে আর বেঁচে থাকতে পারবো না। আমার সন্তান আজ আমাকে মা না ডেকে অন্য কাউকে মা ডাকছে, আর আমাকে কি না সে চিনছে একজন মানসিক রোগী হিসেবে। না না না, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। টুনি সন্তানকে না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। টোনা টুনির দেহটিকে মেঝেতে পড়ে থাকতে দেখে অনেক কান্না করে। হায় সৃষ্টিকর্তা, মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়। টুনি, তুমি কি করলে টুনি? তুমি আমাকে একা করে চলে গেলে। তুমি আমাকে ক্ষমা করে দিও টুনি। আজ তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি একটিবারও তোমার কথা ভাবিনি গো। হে সৃষ্টিকর্তা, আমার ভুলের শাস্তি তুমি আমাকে দাও। টুনির এমন করুণ মৃত্যুতে টোনা অনেক কষ্ট পায়। দেখতে দেখতে 3 মাস কেটে যায় আর টিংটিং একটু বড় হয়। 3 মাস পর কালু কাজ থেকে বাড়ি ফিরে আসে। কই গিন্নি, আমার ছানা কই? এতদিনে নিশ্চয় আমার ছানা একটু বড় হয়ে গেছে। দেখো গিন্নি, আমি আমার ছানার জন্য অনেক খেলনা কিনে এনেছি। টিংটিং তো এক্ষুনি খেলতে গেল, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি টিংটিংকে ডেকে আনছি। কাকুলি টিংটিংকে ডাকতে চলে যায় আর একটু পরে টিংটিংকে সাথে নিয়ে চলে আসে। এই দেখো আমাদের ছানা টিংটিং। টিংটিং, মা আমার, দেখ তোর বাবা তোর জন্য কত খেলনা নিয়ে এসেছে। টিংটিংকে দেখে কালু অনেক রেগে যায়। এ কি কাকুলি, এটা কার ছানাকে ধরে নিয়ে আসলে? আমার ছানা কোথায়? কালু, এটাই তো আমাদের ছানা, তোমার আর আমার মেয়ে টিংটিং। বাবা, বাবা, ও বাবা। খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। কাকুলি, তুমি আমাকে এত বড় ধোকা দিলে। একটা টুনি পাখির ছানা কি করে কাকের ছানা হতে পারে? শোনো গিন্নি, তুমি আর তোমার ভাই মিলে আমাকে ঠকিয়েছো। এই মুহূর্তে তুমি তোমার ছানাকে সাথে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবে, আর আমি তোমার মতো ঠকবাজের মুখও দেখতে চাই না। চলে যাও এক্ষুনি। ওগো, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি আমার সংসারকে টিকিয়ে রাখার জন্য করেছি। আমাকে তুমি এত বড় শাস্তি দিও না গো, ক্ষমা করে দাও আমাকে। কোনো মিথ্যেবাদীর জায়গা আমার বাড়িতে নেই। তাছাড়া 2 দিন পর সবাই যখন আমাকে প্রশ্ন করবে টুনি পাখির ছানা কি করে কাকের ছানা হয়, তখন আমার মান সম্মান কোথায় যাবে? না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কালু কাক কাকুলি আর টিংটিংকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাবা কেন এভাবে বললো? তবে কি তুমি আমার আসল মানো? তবে কে আমার মা? চুপ করে থেকো না, বলো কে আমার মা?
মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর আসল মা নই, তোর আসল মা হলো টুনি দিদি। কাকুলি সব কথা টিংটিংকে খুলে বলে। সব শুনে টিংটিং অনেক কষ্ট পায়। এরপর কাকুলি টিংটিংকে নিয়ে টোনার বাড়িতে চলে আসে আর তার ভাইকে সবটা খুলে বলে। হায় সৃষ্টিকর্তা, এ তুমি কোন পরীক্ষা নিলে? বোনের সংসার বাঁচাতে নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে মেরে ফেলেছি, আর আজ সেই বোনেরও সংসার ভেঙে গেল। আমার কর্মের ফল তুমি আমাকে এভাবে দিলে সৃষ্টিকর্তা। কেতো না বাবা, কেতো না। এখন কেটে আর কিছুই হবে না। মা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি আমাকে জন্ম দাওনি, কিন্তু মায়ের ভালোবাসা তো দিয়েছো। আমার জন্য তোমার সংসার ভাঙলো। আমি তোমাকে কখনো ছাড়বো না মা। টোনা তার ভুল বুঝতে পারে আর এরপর থেকে কাকুলি টুনির মেয়ে টিংটিংকে নিয়ে তার ভাইয়ের বাড়িতেই থাকতে শুরু করে। তো বন্ধুরা, একজনের সুখ কেড়ে নিলে অন্যজন কখনোই সুখী হতে পারে না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।